27 এপ্রিল বৃহস্পতিবার রাত 8টায় অনুপম দেব আছি এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। মহেশখালীকে দেশের প্রথম ডিজিটাল দ্বীপ ঘোষণা প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। জঙ্গি আবু সহ 4 জনের মরদেহ উদ্ধার, চাঁপাইনবাবগঞ্জে অপারেশন ঈগল হান্ট শেষ। দুর্নীতি মামলায় পূর্বাঞ্চল রেলের সাবেক জিএম ইউসুফ সহ 3 জনের 4 বছর করে জেল। কক্সবাজারের মহেশখালীকে দেশের প্রথম ডিজিটাল দ্বীপ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ডিজিটাল আইল্যান্ড মহেশখালী প্রকল্প উদ্বোধন করেন তিনি। পাশাপাশি প্রথমবারের মতো পোর্ট এক্সপো উদ্বোধন করে চট্টগ্রাম বন্দরকে দক্ষ, নিরাপদ ও পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ কক্সবাজারের মহেশখালীর 4 লাখ মানুষ এলো ডিজিটাল নেটওয়ার্কের আওতায়। সুবিধাবঞ্চিত এই প্রান্তিক জনগোষ্ঠী দেশের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা ও চিকিৎসা সেবা সহ বিভিন্ন ক্ষেত্রে পাবে তথ্য প্রযুক্তির সুবিধা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহেশখালীকে ডিজিটাল দ্বীপ ঘোষণা করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা জানান, আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে পর্যায়ক্রমে সব দ্বীপকেই ডিজিটাল করা হবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। সাধারণ মানুষ, গ্রামের মানুষ, বিচ্ছিন্ন এলাকার মানুষ, ছোট ছোট আইল্যান্ড বা অন্যান্য এলাকার মানুষ সব আমাদের সেই পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট যে বিক্ষিপ্ত দ্বীপ অঞ্চল আইল্যান্ডগুলি আছে, আবার চর অঞ্চল আছে, হাওর বাওর আছে, এই সমস্ত এলাকার মানুষই যেন উন্নয়নের ছোঁয়াটা পায় সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের সকল নীতিমালা করে যাচ্ছি। পরে চট্টগ্রাম বন্দরের 130তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পোর্ট এক্সপোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জানান, ব্যবস্থাপনা থেকে শুরু করে বহির্নোঙরে পণ্য খালাস গতিশীল করতে সরকারের পরিকল্পনার কথা। বন্দরে সুনাম বাড়াতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বন্দর আমরা করে দিয়েছি, এখানে যোগাযোগ করার জন্য টানেল হচ্ছে, কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল করে দিচ্ছি, নতুন রাস্তাঘাট ব্রিজ আমরা সব করে দিয়ে আরও যাতে উন্নত হয় সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আমরা এটাই চাই যে সুষ্ঠুভাবে যেন এই বন্দরটা পরিচালিত হয়, সেজন্য সবাই আন্তরিকতার সাথে কাজ করবেন। কার্গো কন্টেনার ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও টার্মিনালের সংখ্যা বাড়ানো হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় বন্দরে কর্মরত অবস্থায় নিহত ও আহত শ্রমিকের জন্য আর্থিক সহায়তা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের প্রথম ডিজিটাল দ্বীপ ঘোষণা করা হয়েছে মহেশখালীকে। এই নিয়ে আমাদের সাথে কথা বলতে আছেন অ্যাক্সেস টু ইনফরমেশন A2I এর জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা। জনাব নাইমুজ্জামান মুক্তা, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মহেশখালীকে কেন বেছে নেওয়া হলো প্রথম ডিজিটাল দ্বীপ ঘোষণা করার জন্য? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে আমাদের এই কার্যক্রমের সঙ্গে আমাদেরকে সহায়তা করছে কোরিয়া টেলিকম, এবং কোরিয়া সরকারের ক্ষেত্রে তারা যেটা প্রথমবারের মতো সফলভাবে এক্সপেরিমেন্ট করেছিল, সেই এক্সপেরিমেন্টের মধ্যে একটা বড় দিক ছিল যে আপনি জানেন যে সিওল শহর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে গিগা আইল্যান্ড নামে একটা আইল্যান্ডে প্রথমবারের মতো তারা একটা এই তামার তারের ভিতর দিয়ে উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেটের ব্যান্ডউইথ নিয়ে যে সেখানে তারা এক্সপেরিমেন্ট করেছিল যে কি করে একটা দ্বীপাঞ্চলে নাগরিক সুবিধাদি বাড়ানো যায়। তো সেরকম একটা এক্সপেরিমেন্টের যখন ওখানে তারা করছিল, আমাদের সঙ্গে তাদের সেই পার্টনারশিপের প্রেক্ষিতে তারা যেটা আমাদেরকে সহায়তা করতে রাজি হয়েছে যে আমরা যদি এরকম কোনো একটা জায়গা চাই। আপনি জানেন যে আমাদের মহেশখালী এরকম একটা বিচ্ছিন্ন একটা আইল্যান্ড, যেখানে সরকার ডিজিটাল বাংলাদেশের যেই ঘোষণা দিয়ে কার্যক্রম শুরু করেছে, আমরা দ্বীপাঞ্চলগুলিতে যে বিশেষত যে সমস্ত জায়গায় বা দ্বীপাঞ্চল চরাঞ্চলগুলি সেই সমস্ত জায়গায় ঠিক মানে সমানভাবে অন্যান্য যে সমতলে অঞ্চলে যেভাবে সুবিধা দেওয়ার কথা সেই সুযোগ সুবিধাগুলি আমরা পৌঁছাতে পারছিলাম না। এরকম একটা পর্যায়ে যখন কোরিয়ান সরকারের মানে সহায়তাটা আমরা পেলাম, আমরা মনে করলাম যে মহেশখালী হচ্ছে সেরকম একটা মানে সবচেয়ে আদর্শ জায়গা যেখানে 4 লক্ষ মানুষের বসবাস এবং যেটা আবার প্লেন ল্যান্ড থেকে একটু বিচ্ছিন্ন আছে, একটা রিমোট অঞ্চল আছে, সেই সমস্ত জায়গায়
কি করে আমরা এই তথ্য প্রযুক্তির সুযোগগুলিকে কাজে লাগাতে পারি। এবং মজার ব্যাপার হচ্ছে যে গিগা আইল্যান্ডে তারা যেরকম হাইটেক ব্যবহার করে এগ্রিকালচার থেকে শুরু করে সবকিছু এক ধরনের রিমোট সেন্সাস করে রিমোট কন্ট্রোল দিয়ে এগ্রিকালচারের কোন গাছের কি ধরনের পানি বাতাস লাগবে সেগুলো দূর থেকে নিয়ন্ত্রণ করা হয়। একইভাবে ওখানে বৃদ্ধ নাগরিকদের জন্য তাদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে হাতের মধ্যে একটা সেন্সর লাগিয়ে তারা যখন হচ্ছে চিকিৎসার জন্য কোনো রকম চ্যালেঞ্জের মধ্যে পড়ে তাদেরকে দূর থেকে সেই সাপোর্টগুলি দেওয়ার জন্য চেষ্টা করা হয়। তা আইসিটি প্রতিমন্ত্রী কোরিয়ার গিগা আইল্যান্ড দেখতে গিয়েছিলাম, আমরা দেখেছি যে সেখানকার যে বাস্তবতাটা বাংলাদেশের ক্ষেত্রে একটু বাস্তবতাটা ভিন্ন। সেই কারণে আমরা যখন তাদের সহায়তাটা নিয়ে বাংলাদেশের এই মহেশখালীতে এই কার্যক্রমটা বাস্তবায়ন করতে গিয়েছি, আমরা কিন্তু আমাদের স্থানীয় বাস্তবতার প্রেক্ষিতে আমরা স্থানীয় পার্টনারগুলিকে নিয়ে কাজ করছি। আপনি জানেন যে আমরা এখানে আমাদের যে স্কুলগুলি আছে সেই স্কুলগুলিতে আমাদের যে প্রাইভেট সেক্টরে কয়েকজন তরুণের কতগুলি উদ্ভাবন আছে, যেমন ধরা যাক জাগো ফাউন্ডেশন, তারপরে 10 মিনিট স্কুলস, এই তরুণদেরকে কিন্তু আমরা সম্পৃক্ত করেছি এবং তার পেছনে গ্রামীণ ফোন এবং রবি যুক্ত রয়েছে। একইভাবে হলো IOM, তারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছে যে স্থানীয়ভাবে কাজ করার ক্ষেত্রে। এখানে হলো সরকারি বেসরকারি মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় আমাদের এটা একটা উদাহরণ যে আমরা কি করে মহেশখালীকে যদি এই আগামী দিনে আমাদের ইতোমধ্যেই 25টা লোকেশনে হাই স্পিড ব্যান্ডউইথ আমরা নিয়ে গিয়েছি। এই 25টা লোকেশনের ব্যান্ডউইথ নিয়ে যে আমরা এর মধ্যে আছি স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা হাই স্পিড ব্যান্ডউইথ নিয়ে গিয়েছি। জনাব নাইমুজ্জামান মুক্তা, আপনার কাছে আরো একটা বিষয় জানতে চাই যে আপনারা হাই স্পিড ইন্টারনেটের কথা বলছেন, সেই ক্ষেত্রে যেই জনগণের কথা গিগা আইল্যান্ডের কথা আপনি বলছিলেন, জনগণ এটার সাথে সম্পৃক্ত হবে এবং সুবিধা পাবে, সেই ক্ষেত্রে এই হাই স্পিড ইন্টারনেট এবং ইন্টারনেট ব্যবহার করে তারা যেই সুবিধাটুকু পাবেন সেটার জন্য কি তাদেরকে প্রস্তুত করা বা ট্রেনিং দেয়া এই ধরনের কোনো ব্যবস্থা আপনারা নিচ্ছেন? আপনাদের কোনো পরিকল্পনা আছে এই ধরনের? না, নিশ্চয়ই। এই আমরা যখন মহেশখালীকে নির্বাচন করেছি, আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন নবম জাতীয় সংসদের প্রাক্কালে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিল এবং তার পরবর্তীতেই শুরু থেকেই আমরা তৃণমূল পর্যায় থেকে ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম যে বাস্তবায়ন করে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে একদম তৃণমূল থেকে জনগণের চোখ দিয়ে দেখে তাদের সমস্যার উপযোগী সমাধান খুঁজে বের করার জন্য। সেই কারণে কিন্তু আমরা শুরুতেই বাস্তবায়ন করেছিলাম ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার। আমরা তার আওতায় সব জায়গায় গিয়েছিলাম, কিন্তু কার্যক্রমগুলি চলমান ছিল। এখানে ওই যে সমস্ত এলাকা জিওগ্রাফিক্যালি চ্যালেঞ্জ এলাকাগুলি হাওর, দ্বীপাঞ্চল, চরাঞ্চল, এই সমস্ত জায়গায় যে চ্যালেঞ্জগুলি ছিল সেখানে আমরা এই দ্রুত গতি সম্পন্ন ব্যান্ডউইথটা নিয়ে যেতে পারতাম না। এখন যেটা সুবিধা হলো, গিগা আইল্যান্ডের অনুকরণে আমরা মহেশখালীতে যেটা করছি সেখানে ইতোমধ্যেই ফাইবার টেনে নিয়ে গেছে এবং মানুষকে সচেতন করা, তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া, সেই কাজগুলি হয়েছে। এবং আপনি জানেন যে বিচ্ছিন্ন অঞ্চলে ভালো শিক্ষক পাওয়া একটা ডিফিকাল্ট। সেই কারণে কিন্তু শিক্ষকের ক্ষেত্রে এই যে 10 মিনিট ক্লাসরুম কিংবা ধরা যাক হচ্ছে যে জাগো ফাউন্ডেশনের স্কুল, দূর থেকে কোয়ালিটি শিক্ষক, তাদেরকে কিন্তু ওই অঞ্চলের শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করে শিক্ষা কার্যক্রমকে যেমন চালিয়ে যাবে, একইভাবে ওইখানকার স্বাস্থ্যক্ষেত্রেও যেই রোগীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভালো উন্নত চিকিৎসা সেবা পাওয়ার জন্য আমাদের ঢাকা এমনকি দেশের সেরা হাসপাতালগুলির সঙ্গে টেলিমেডিসিনের সেই সুযোগগুলি পাবে, এমন করে নাগরিক সব ধরনের সুযোগ সুবিধা। এবং যেহেতু দীর্ঘদিন তারা বঞ্চিত ছিল, সেই কারণে এক ধরনের অ্যাফার্মেটিভ অ্যাকশন বলতে পারেন যে সেই ক্ষেত্রে মহেশখালী তো একটা শুরু হলো, মহেশখালীর মাধ্যমে আপনাদের প্রকল্প। আমরা পাইপলাইনে আর কারা কারা আছে, কোন কোন দ্বীপ আছে, সেই বিষয়ে কি আপনারা এরই মধ্যে কোনো সিদ্ধান্ত নিয়েছেন? আমরা যদি নাম জানতে চাই কয়েকটা। জি জি, আপনি যেমন আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার বক্তৃতায় বলেছে যে মহেশখালীতে শুরু হলো, আমরা পর্যায়ক্রমে আমাদের হাতিয়া, মনপুরা থেকে শুরু করে যেই সমস্ত জায়গাগুলিতে আমাদের একটু বিচ্ছিন্ন আছে, এমনকি পার্বত্য অঞ্চলগুলিতেও আমাদের দ্বীপাঞ্চল ছাড়াও ইভেন আমাদের কতগুলি চরাঞ্চল আছে, যেমন ধরা যাক কুড়িগ্রামের বেশ কিছু জায়গা, গাইবান্ধার কিছু কিছু লোকেশন, এইসব জায়গাগুলিতে যে সমস্ত জায়গায় একটু বিচ্ছিন্ন আছে, সে জামালপুর, কুড়িগ্রাম, তারপরে গাইবান্ধা সহ দেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গায় জিওগ্রাফিক্যালি চ্যালেঞ্জ এরিয়াগুলি আছে পার্বত্য অঞ্চল সহ, আমরা পর্যায়ক্রমে সারা দেশেই এই অভিজ্ঞতার আলোকে যাতে কেউই এই আমাদের ডিজিটাল বাংলাদেশের সুযোগ থেকে বঞ্চিত না হয়, মাননীয় প্রধানমন্ত্রী সকল নাইমুজ্জামান মুক্তা, আমরাও আশা করবো যে মহেশখালীর যে প্রকল্পটি নেওয়া হয়েছে সেটির অনুপ্রেরণায় আমরা অচিরেই দেখতে পাবো বাংলাদেশের প্রায় সবগুলো দ্বীপ ডিজিটাল হবে এবং যে হাই স্পিড ইন্টারনেটের কথা বলছিলেন সেটি পৌঁছে যাবে। আমরা আবারও আলোচনায় ফিরবো, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি।
সমাপ্ত ঘোষণা করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানায় অপারেশন ঈগল হান্ট। অভিযানে নিহত জঙ্গি সদস্য আবু আলী সহ 4 জন আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে আবুর স্ত্রী ও শিশু সন্তানকে। বাড়িটির ভেতরে কাজ করছে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ও সিআইডির ক্রাইম সিন ইউনিট। চাঁপাইনবাবগঞ্জের শিবনগরের এই জঙ্গি আস্তানা ঘিরে দুদিন ধরে চলছিল সোয়াটের অভিযান অপারেশন ঈগল হান্ট। চলছিল গুলি পাল্টা গুলি, আস্তানার ভেতর থেকে আসছিল বিস্ফোরণের শব্দ। বৃহস্পতিবার বিকেলে আস্তানা থেকে আহত অবস্থায় উদ্ধার হন এক নারী ও শিশু। সন্ধ্যায় অপারেশন শেষ করে পুলিশ জানায় ভেতরে আছে জঙ্গি সদস্য আবু সহ 4 জনের মরদেহ। আবু সহ তার আরো 3 জন সহযোগী, তাদের মৃতদেহ ভিতরে পাওয়া গেছে এবং সবগুলো এক্সপ্লোশনে মারা গিয়েছে পর্যন্ত প্রাথমিকভাবে আমাদের ধারণা। অপারেশন শুরুর পরপরই আবুর মা সহ স্বজনদের আত্মসমর্পণের আহ্বান জানায় পুলিশ। বৃহস্পতিবারও জানানো হয় আত্মসমর্পণের আরেক দফা আহ্বান। মোট 4 জন পুরুষ আর মহিলাটাকে এবং বাচ্চাটাকে তো আমরা উদ্ধার করেছি। সোয়াতের অপারেশন শেষ, এখন বোম ডিসপোজাল টিপ তারা সুইপিং এর কাজ করছে। এটা শেষ হওয়ার পরে সিআইডি ক্রাইম সিন তারা কাজ করবে। আহত অবস্থায় উদ্ধার নারী আবুর স্ত্রী সুমাইয়া ও তাদের শিশু সন্তান সাজেদা। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানার সবশেষ খবর জানাতে আমাদের সাথে আছেন উত্তরাঞ্চল প্রধান আসিফুর রহমান বিলু। বিলু ভাই, চাঁপাইনবাবগঞ্জের যেই জঙ্গি আবুর কথা বলা হচ্ছে, যার মরদেহ জঙ্গি আস্তানায় আছে, এই আবু সম্পর্কে কি আপনি কিছু জানতে পেরেছেন? তিনি আসলে কোন পর্যায়ের নেতা? ঠিক সে জেএমবি বা নব জেএমবির কোন পর্যায়ের নেতা সেটা এখন পর্যন্ত পুলিশ বা যারা এই অভিযান চালিয়েছে তারা আমাদের কাছে পরিষ্কার করেনি। তবে আমি গত 2 দিন এই এলাকায় কথা বলে যেটুকু জেনেছি যে সে দীর্ঘদিন ধরেই জঙ্গি তৎপরতার সাথে সম্পৃক্ত ছিল। এর স্থানীয় লোকজন আমাদের কাছে অভিযোগ করেছে এর আগে তার জঙ্গি তৎপরতার অভিযোগ নিয়ে এলাকার লোকজন তার একটা প্রতিষ্ঠানে হামলাও করেছিল। আর আবু বিশেষ করে তার এলাকাতে অন্যান্য যারা মুসল্লি রয়েছেন তাদের সাথে স্বাভাবিক আচরণ করতেন না। অন্যান্যরা যেভাবে ধর্মের কর্মের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখতেন, ধর্মীয় অনুভূতির বিষয়গুলো চর্চা করতেন, বিশেষ করে মুসলিম ধর্মের যেসব বিষয় অনুশাসন থাকে সেগুলো যেভাবে তারা চর্চা করতেন তা থেকে অনেকটাই আলাদা ছিল এই আবু, এবং এই কারণেই এলাকার লোকজনও তার প্রতি খুব একটা সন্তুষ্ট ছিল না। বিশেষ করে তার পরিবারের লোকজনের সাথেও কিন্তু দূরত্ব ছিল তার বেশ কয়েক বছর ধরে। আপনি জানেন যে এলাকায় আবু এই ভাড়াটা হিসেবে বাড়িটা নিয়েছিল তা থেকে কিন্তু অল্প কিছুটা দূরেই ছিল তাদের পৈতৃক ভিটামাটি, সেখানেই আবু বড় হয়েছে। কিন্তু তারপরেও প্রায় 7-8 বছর এরও বেশি সময় তার পরিবারের লোকজন বিশেষ করে মা এবং অন্যান্যদের সাথে তার সম্পর্ক তেমন সুমধুর ছিল না, এমনটাই আমি কথা বলে স্থানীয় লোকজনদের কাছ থেকে জানতে পেরেছি। বিলু ভাই, আমরা এর আগে সিলেট, মৌলভীবাজার বা যেসব জায়গায় সীতাকুণ্ডের কথা যদি বলি, সবগুলোই কিন্তু এর আগে বিভিন্ন জায়গায় অভিযান হয়েছে, যারা আটক হয়েছেন, গোয়েন্দা তৎপরতা এরকম বিভিন্ন ভাবে আসলে সূত্র ধরেই গোয়েন্দা বাহিনী খবরগুলো পেয়েছে, নতুন আস্তানার সন্ধান পেয়েছে। চাঁপাইনবাবগঞ্জের এই শিবগঞ্জের যে জঙ্গি আস্তানা, সেটির খবর আসলে গোয়েন্দারা কিভাবে পেল? এলাকাবাসীর কাছ থেকে নাকি অন্য কোনো অভিযানের সূত্র ধরে? না, আপনি ঠিকই বলেছেন, এইটার সূত্র কিন্তু এই ধরনের একটি অভিযান থেকেই পুলিশ বা আপনার সোয়াতের মতো যে অর্গানাইজেশনগুলো আছে যারা এই ধরনের কাজের প্রতিরোধ গড়ে তোলবার কাজ করছে তারা কিন্তু এই ধরনের একটি অভিযানের সূত্র থেকেই এই তথ্যটা পেয়েছে। আপনি জানেন যে 2-3 দিন আগে রাজশাহীতে এই ধরনের একটা অভিযান হয়েছে, সেখান থেকেও এই ধরনের কিছুটা তথ্য এই সোয়াত বা জেলা পুলিশের কাছে এসেছিল। পাশাপাশি এর আগে ঝিনাইদহেও কিন্তু একই ধরনের একটি অভিযান চালিয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে বেশ কিছু বোম এই ধরনের অস্ত্রপাতি বিশেষ করে বিস্ফোরকের সন্ধান মিলেছিল, এবং সেখান থেকে যে তথ্য আমরা জানতে পেরেছি এইসব বোম বা এই ধরনের বিস্ফোরকের একটি উৎস কিন্তু ছিল উত্তরবঙ্গ। আর এই যে আবুর কথা বলা হচ্ছে তার সাথে যে নব্য জেএমবি বা জেএমবি যাদের ঘনিষ্ঠতা রয়েছে তাদের একটি বড় অংশই কিন্তু বোম বিশেষজ্ঞ হিসেবে সংগঠনের কাছে পরিচিত, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও সেই রকমই তথ্য রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি প্রশ্ন, আমরা জানতে পেরেছি অভিযান শুরুর পর 144 ধারা দিয়ে দেয়া হয়েছিল আশেপাশের এলাকায় এবং নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল আশেপাশে যারা আছেন। এখন আশেপাশের যে এলাকা জঙ্গি আস্তানার, সেখানকার অবস্থা কি? আপনি কি দেখে এসেছেন?
আমি আজকে এবং গতকালকে মোটামুটি সারাটা দিনই এই জঙ্গি আস্তানাকে কেন্দ্র করে আশেপাশের এলাকায় বিচরণ করবার চেষ্টা করেছি, চলাফেরা করার চেষ্টা করেছি, কিন্তু সেখানে আমার কাছে যেটা মনে হয়েছে প্রশাসন তাদের একটা দায়বদ্ধতা থেকে, জনসাধারণের নিরাপত্তার জায়গা থেকে, সাংবাদিকদের নিরাপত্তার জায়গা থেকে কিন্তু এই 144 ধারা জারি করা হয়েছে। যদিও তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবার আশঙ্কা রয়েছে, আমার কাছে মনে হয়েছে যে যেহেতু এটি আইনের একটি ব্যাখ্যা, সে কারণে এই 144 ধারা জারি করবার আগে এই ধরনের একটা ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু আমি খুব শান্ত স্বভাবের লোকজনকেই দেখেছি চাঁপাইনবাবগঞ্জের এবং এর আশেপাশের এলাকায়, বিশেষ করে যেখানে জঙ্গি আস্তানাটা ছিল তার আশেপাশের লোকজন কিন্তু খুবই শান্ত স্বভাবের। আপনি যদি কিছু ছবি দেখে থাকেন দেখবেন যে দীর্ঘ লাইন ধরে লোকজন অপেক্ষা করছে যে তাদের প্রতিবেশীর বাড়িতে এই ধরনের একটা মানে অদ্ভুত বিষয় ছিল, অস্বাভাবিক একটা আচরণের প্রতিবেশী এই ধরনের একটা আয়োজন করেছে, এটা তাদেরকে কিন্তু মর্মাহত করেছে এবং তারা অনেকটা হতভম্বর মতো হয়েই বিষয়টা বোঝবার চেষ্টা করছিল। এবং গতকালকেও আমি যে দৃশ্যটা দেখেছি, আজকেও কিন্তু একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত একই দৃশ্য দেখেছি। এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আমরা যখন সবকিছু গুছিয়ে নিয়ে গাড়িতে উঠছি তখন কিন্তু ছোট ছোট বালক, কিশোর, এমনকি বৃদ্ধরা এসে জিজ্ঞেস করছে, বাবা কয়জন মারা গেছে জঙ্গি, অর্থাৎ তারা কিন্তু ধরেই নিয়েছে যে এই অভিযানে যারা নিহত হয়েছে তারা আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতিপক্ষ এবং একটি অসামঞ্জস্যপূর্ণ সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছে। বিল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এই ডিসপ্লেকে আরো একটি বিরতি নিচ্ছি। সহকারী কেমিস্ট ও ফুয়েল চেকার পদে নিয়োগ দুর্নীতির 2 মামলায় রেলের পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা সহ 3 জনকে 4 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। খালাস দেওয়া হয়েছে 5 জনকে। দুপুরে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এই রায় দেন। সালের 9 এপ্রিল তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের গাড়িতে 70 লাখ টাকা সহ আটক হন তার এপিএস ওমর ফারুক তালুকদার। এই টাকার উৎস খুঁজতে বেরিয়ে আসে রেলের নিয়োগ দুর্নীতির নানা তথ্য, আর এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আসে পূর্বাঞ্চল রেলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধার। সে বছরই রেলের ফুয়েল চেকার ও সহকারী কেমিস্ট পদে নিয়োগে অনিয়মের অভিযোগে মহাব্যবস্থাপক ইউসুফ, ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়া, অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান, নিয়োগ প্রত্যাশী 3 জন সহ 8 জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করে দুদক। পরের বছর দেওয়া হয় 2টি মামলারই অভিযোগপত্র। মামলায় সাক্ষ্য দেন 36 জন। আর নিয়োগ দুর্নীতির 2 মামলায় ইউসুফ আলী মৃধা সহ রেলের সাবেক 2 কর্মকর্তাকে 4 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। যারা পাস করেছে তাদেরকে ফেল করিয়ে এবং ফেলকারীদেরকে পাস করিয়ে এখানে নিয়োগ দেওয়া হয়েছিল। সুতরাং এটা একটা অত্যন্ত স্পষ্টকাতর, একটা ঘৃণ্য এবং জঘন্যতম একটা দুর্নীতির মামলা ছিল। আমরা আশা করেছিলাম এই মামলাগুলিতে সর্বোচ্চ সাজা 7 বছর বিজ্ঞ আদালত প্রদান করবেন, কিন্তু বিজ্ঞ আদালত 2 বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করাতে আমরা সন্তুষ্ট হতে পারি নাই। রায় সন্তোষজনক হয়নি জানিয়ে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষ। ডকুমেন্টসের সাথে, এফআইআর এর সাথে, এনকোয়ারি রিপোর্টের সাথে বিভিন্ন গরমিল রয়ে গেছে এখানে। যা বিচার করেছেন ওনার দৃষ্টিতে যা পেয়েছেন দিয়েছেন, আমরা উইল ট্রাই আওয়ার লাক বিফোর দ্য হাইকোর্ট ডিভিশন। এটা সাজাপ্রাপ্ত সব আসামি রয়েছেন কারাগারে। এ দুটি ছাড়াও ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির আরও 4 মামলার বিচার চলছে। নাসরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রেলের নিয়োগ বাণিজ্য নিয়ে কথা বলতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে আছেন দুর্নীতি দমন কমিশনের বিশেষ পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক। অ্যাডভোকেট মাহমুদুল হক, আপনাকে স্বাগত। আসামি পক্ষ বলছে তারা রায় সন্তোষজনক হয়নি বলছেন এবং আপিল করার কথা জানিয়েছেন। 5 জন খালাস পেয়েছেন। রায়ে কি আপনারা সন্তুষ্ট? আমরা সন্তুষ্ট নয়, আমরা সে কথাটা ওই সময়ই বলেছি, কারণ এটা সুস্পষ্ট দুর্নীতির মামলা। আমরা রাষ্ট্রপক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে মামলাটা যথাযথভাবে এফআইআর হওয়ার পরে তদন্ত হয়েছে। আমাদের বর্তমান চট্টগ্রাম বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক জনাব আবু সাহেব সেটা কমপ্লিট উনি মনিটরিং করেছেন এবং আদালতে উনি সাক্ষী দিয়েছেন। আমরা টোটাল আপনার সহকারী কেমিস্ট্রির মামলায় আমরা 25 জন সাক্ষীর মধ্যে 22 জন সাক্ষী আমরা আদালতে উপস্থাপন করেছি এবং আমাদের সমস্ত সাক্ষীরাই এই আসামি কর্তৃক আপনার সিনিয়র ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়া, অতিরিক্ত যান্ত্রিক প্রকৌশলী হাফিজুর রহমান এবং পূর্বাঞ্চলীয় তৎকালীন প্রধান ইউসুফ আলী মৃধা যোগসাজশে যে 3 জন সহকারী কেমিস্ট পদে নিয়োগ পেয়েছেন, তার মধ্যে জহুরুল ইসলাম, আপনার সুলতানা রাজিয়া এবং গণেশচন্দ্র সেন পলাতক ছিল, তারা বেনিফিশিয়ারি।
আমরা আদালতের কাছে সাক্ষ্য প্রমাণে সেটা উপস্থাপন করেছি এবং তারা পলাতক থেকে এই আসামিদের যোগসাজশে তারা বিভিন্ন জালিয়াতক্রমে আপনার খাতা, উত্তরপত্র, টেবুলেশন শিট পরিবর্তন করে আমরা আদালতে সেটা সাক্ষ্যতে উপস্থাপন করেছি। আমরা সমস্ত কিছু আদালতকে সাক্ষ্যে বর্ণনা করেছি। আমাদের সমস্ত সাক্ষীরা আমরা আদালতের কাছ থেকে সর্বোচ্চ শাস্তি আসামিদের আশা করেছিলাম, কিন্তু মাননীয় আদালত আসামিদেরকে দণ্ডবিধির 167 এবং 109 ধারায় শুধুমাত্র 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, ওনাদের 3 মাস কারাদণ্ড দেওয়ায় আমরা হতাশ হয়েছি। কারণ এই ধরনের দুর্নীতির মামলায় তারা সরকারি কর্মচারী, তারা 1947 সালের দুর্নীতি দমন আইনের 5(2) ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল এবং সুস্পষ্টভাবে মাননীয় আদালত সেটা অভিমত ব্যক্ত করেছেন। মাননীয় আদালত একটা ধারায় শাস্তি দেওয়ার কারণে 167 এবং 109 ধারায় দণ্ডবিধির শাস্তি দেওয়ার কারণে 1947 সালের দুর্নীতি আইনের 5(2) ধারায় শাস্তি দেন নাই। কিন্তু এখানে এই আসামিরা সেক্ষেত্রে দুর্নীতি 1947 সালের দুর্নীতি আইনের 5(2) ধারায় 7 বছরের শাস্তি পাওয়া তাদের জন্য। সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আদালত এই ধরনের সিদ্ধান্ত নিশ্চয়ই কোন একটা কারণে নিয়েছেন? আপনারা যখন আবার আপিল করবেন, আবারও শুনানি হবে, সেই ক্ষেত্রে আপনারা আসলে কোন কোন বিষয়গুলোতে জোর দেবেন? আমরা সাক্ষ্য প্রমাণ আদালত উপস্থাপিত কাগজপত্র সেগুলোর উপর জোর দেবো। আদালত ওনার বিবেচনায় আদালত যেটা ভালো মনে করেন সেটা দিয়েছেন। আদালতের আদেশের উপর আমাদের তো মতামত দেওয়ার বা কিছু বলার নেই। আদালত যেটা ভালো মনে করেন সেটাই দিয়েছেন। তবে আমরা আমাদের দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আমরা সংক্ষুব্ধ হয়েছি। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটা অবগত করেছি। যেহেতু মামলা আমরা সাক্ষ্য প্রমাণ করতে পেরেছি, আমরা আশা করি আমরা সেটা যদি আপনার মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করে দুর্নীতি দমন কমিশনের পক্ষে সেক্ষেত্রে হয়তো আরো ভালো রায় আপনারা যেটা আশা করছেন সেটি পাবেন। সেই ক্ষেত্রে আমরা ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে আরো 4টি মামলা চলছে দুর্নীতির মামলায়, সেগুলো আসলে এই মুহূর্তে কোন পর্যায়ে আছে? জি জি, এগুলা 4টা মামলাতে আপনার সাক্ষ্য চলতেছে এখন। আমরা একটা মামলায় আপনার বাদী শুরু হয়েছে এবং বাকি 3টা মামলায় আপনার অলরেডি প্রায় আমরা 6-7 জন সাক্ষী হয়ে গেছে। এসব মামলা বিভিন্ন কারণে ডিলে হচ্ছে আসলে, নাইলে আমরা মোটামুটি বেশ দ্রুতই মামলা শেষ করার চেষ্টা করে যাচ্ছি এবং সেই হিসাবে এই মামলাটা 2টা মামলা আজকে ফুয়েল চেকার এবং সহকারী 2টা মামলায় মাননীয় আদালত রায় দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এই ডোজ থেকে আরো একটি বিরতি নিচ্ছে। চট্টগ্রামে যে কোনো সামাজিক ও ধর্মীয় সমাবেশের পূর্ব অনুমতির শর্ত হিসেবে এখন থেকে ন্যূনতম 15 মিনিট জঙ্গি বিরোধী বক্তব্য বাধ্যতামূলক করেছে পুলিশ। দুপুরে সীতাকুণ্ডে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এই কথা জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান। ডিআইজি জানান, এখন থেকে যে কোনো সমাবেশের অনুমতি চাইতে গেলে আয়োজকদের জঙ্গি, দুর্নীতি ও মাদক বিরোধী বক্তব্য প্রচার করতে বলা হবে, নয়তো সমাবেশের অনুমতি দিবে না পুলিশ। চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনার সভাপতিত্বে সভা শেষে সম্প্রতি সীতাকুণ্ডে খুঁজে পাওয়া জঙ্গি আস্তানা ছায়ানীর পুলিশ সুপারদের ঘুরে দেখানো হয়। পুলিশ সুপার জনাব আমাদের সেই নামার বাজার 7 নম্বর বাংলাদেশ পুলিশের যে পুলিশের উদ্যোতন কর্মকর্তাবৃন্দ মহোদয় সহ বিভিন্ন জেলা থেকে আমাদের যে অতিথি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং মাদকের বিরুদ্ধে অন্তত 15 মিনিট ওই সভায় বক্তব্য রাখতে হবে। তাহলেই আমরা ওই সভার পারমিশন দেব, না হলে ওই সভায় কোনো পারমিশন আমরা দেব না, এটা বাধ্যতামূলক। সহকর্মী ইফতেখার ফয়সাল আছেন চট্টগ্রাম থেকে। ইফতেখার, এটা আসলে কি ধরনের সিদ্ধান্ত হলো যে চট্টগ্রামে যে কোনো সমাবেশ করতে গেলেই সেটা আসলে কি ধরনের সমাবেশ একটু যদি বুঝিয়ে বলেন? আমাদের ধর্মীয় লেখা আছে, কিন্তু কোন ধরনের স্পেসিফিক কোন সমাবেশের কথা কি বলা হয়েছে যে কি ধরনের সমাবেশ হলে? আজকে আমি আসলে প্রথমে একটু বলে রাখি যে আজকে যে সমাবেশটি হয়েছে জনপ্রতিনিধিদের সঙ্গে যে মত বিনিময়টি হয়েছে, সেই মত বিনিময়টি অনুষ্ঠিত হয়েছে সীতাকুণ্ডের যে জঙ্গি আস্তানা ছিল ছায়ানীর, সেই ছায়ানীরের 100 থেকে 150 গজের মধ্যেই একটি কলেজের মাঠে। সেখানে চট্টগ্রামের যে পুলিশের উপ মহাপরিদর্শক অর্থাৎ ডিআইজি, তিনি স্পষ্ট করে বলেছেন চট্টগ্রাম সহ আশেপাশের অর্থাৎ চট্টগ্রাম বিভাগের যেই 11টি জেলা রয়েছে সেই 11 জেলার পুলিশ সুপারকে তারা ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন এবং তাদেরকে বলেছেন যে কোনো ধরনের যে সংগঠন, বিশেষ করে সামাজিক সংগঠন
ক্রীড়া সংগঠন হোক কিংবা যে কোনো ধর্মীয় সংগঠন হোক, তারা যখন কোনো অনুষ্ঠানের আয়োজন করবে, যে কোনো ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে তাদেরকে পুলিশের কাছে যখন তারা অনুমতি চাইতে যাবে, তখন তাদের পূর্ব শর্ত হিসেবে বলা হয়েছে প্রত্যেকটা অনুষ্ঠানেই তাদেরকে 15 মিনিট করে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং মাদকের ব্যাপারে বক্তৃতা করা বাধ্যতামূলক করা হবে। সেটা কি ইফতেখার বক্তৃতা আমরা সংবাদে শুনছিলাম যে প্রচার করা, সেই ক্ষেত্রে কি আগে থেকে পুলিশের কোনো ধরনের বক্তব্য থাকবে যেটা প্রচার করা হবে, নাকি যারা আয়োজন করছেন তারাই বক্তব্য দিবেন? হ্যাঁ, এটি কিন্তু ওইভাবে সুনির্দিষ্ট করে দেওয়া হয়নি। অর্থাৎ তাদেরকে বলা হয়েছে যাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা আয়োজন করা হবে তারা নিজেদের মতো করে জঙ্গিবাদ, মাদক এবং যে সন্ত্রাসবাদ নিয়ে তারা কথা বলবেন। একই সঙ্গে তিনি একটি কথা বলেছেন যে রাষ্ট্রীয়ভাবে একটি ঘোষণাও ছিল যে প্রত্যেকটা মসজিদে মসজিদে জুমার খুতবায় যে জঙ্গিবাদ বিরোধী প্রচারণা চালানো, সেই প্রচারণা অনেক জায়গায় মানা হয়, অনেক জায়গায় মানা হয় না। তিনি সেগুলো যাতে যেই জোর দেওয়া হয় সে বিষয়ে জনপ্রতিনিধিদের নির্দেশনা দিয়েছেন। তাদেরকে বলেছেন যেহেতু এটি ধর্মীয় বিষয়, যে মসজিদগুলোতে ঠিকমতো খুতবার ক্ষেত্রে ইমামরা যথাযথভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে বলছেন কিনা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে তরুণদেরকে এবং সাধারণ মুসলিমদেরকে যে উদ্বুদ্ধ করছেন কিনা, সেই বিষয়টি তদারকি করার জন্য কিন্তু একই সঙ্গে জনপ্রতিনিধি। সেই ক্ষেত্রে ডিআইজির সাথে কি আপনাদের এই কথাটি হয়েছে যে এটা কি শুধু চট্টগ্রামে তারাই সিদ্ধান্ত নিয়েছেন, নাকি এটা সারা দেশেই সিদ্ধান্ত আছে, সেটা চট্টগ্রামে শুরু হয়েছে? আসলে সারা দেশে সিদ্ধান্তের ব্যাপারে আমাদের তিনি স্পষ্ট করে কিছু বলেননি। তিনি বলেছেন শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের অধীনে যেই 11টি জেলা রয়েছে সেই 11 জেলার পুলিশ সুপারদেরকে তিনি এরই মধ্যেই নির্দেশনা দিয়েছেন এবং নির্দেশনা কার্যকর হওয়া শুরু হয়েছে বলেও তিনি আমাদেরকে সেই অনুষ্ঠানে জানিয়েছেন। এবং আমি যে বিষয়টা আসলে বলছিলাম যে এই অনুষ্ঠানটি ছিল মূলত যে জঙ্গিবাদ বিরোধী যে জনপ্রতিনিধিদের এবং জনমানুষকে সম্পৃক্ত করার যে একটা পরিকল্পনা, সেই পরিকল্পনা থেকে করা। এবং তিনি বলছেন তারা যে বেশ কিছু উদ্যোগ কিন্তু তারা নিয়েছেন, এইসব উদ্যোগের একটি হচ্ছে এটি, এবং একই সঙ্গে বাকি যে উদ্যোগগুলো সেগুলো তিনি সেখানে স্পষ্ট করেছেন। এর মধ্যে তিনি বলেছেন প্রতিটি জেলায় তারা পুলিশের উদ্যোগে বিভিন্ন জায়গায় সমাবেশ করবেন এবং জনপ্রতিনিধিদের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করবেন। আজকে চট্টগ্রামে সীতাকুণ্ড হয়ে যেটি শুরু হলো এবং তারা বলেছেন পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলায় সেটি করা হবে। এবং পাশাপাশি তারা সবচেয়ে বেশি যেটি জোর দিয়েছেন তারা আজকের সমাবেশে সেটি বলেছেন যে 16 কোটি মানুষ যদি থাকে, সেই 16 কোটি মানুষের 32 কোটি চোখ, এবং এই চোখ দিয়ে যদি জঙ্গিদের আসলে খুঁজে বের করার চেষ্টা করা হয় তাহলে কোন জঙ্গি আসলে আড়ালে থাকার সুযোগ পাবে না। প্রত্যেক জঙ্গি কিন্তু সেই 16 কোটির মধ্যে জঙ্গি যারা আছেন তারাও কিন্তু সেই 16 কোটি জঙ্গির মধ্যেই আছেন। এই সিদ্ধান্তটি আসলে কবে থেকে কার্যকর? আজকে ঘোষণা দিয়েছেন, আজ থেকেই কি সেটি কার্যকর হয়ে গেল নাকি কোনো সুনির্দিষ্ট তারিখ বলেছেন? তিনি আসলে কোনো সুনির্দিষ্ট তারিখ বলেননি। তিনি যেটি বলেছেন এরই মধ্যে নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ এরই মধ্যে সেই সিদ্ধান্ত কার্যকর হওয়া শুরু হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এটি মাঠ পর্যায়ে কতটুকু যে কার্যকর হচ্ছে সেই বিষয়টা আমাদের যাচাই করার সুযোগ হয়নি, কারণ সিদ্ধান্তের কথা কেবল আজকেই তিনি স্পষ্ট করেছেন। কিন্তু পরবর্তীতে আমরা হয়তো সেই বিষয়টি যাচাই করার সুযোগ পাবো যে পুলিশ ডিআইজির যে নির্দেশনা, সেই নির্দেশনা চট্টগ্রামের বিভাগের যে জেলা পুলিশ যে কার্যালয়গুলো রয়েছে সেই কার্যালয়গুলো কিংবা জেলা পুলিশ সুপাররা কতটুকু মানছেন সেই বিষয়টি মাঠ পর্যায়ে গেলেই হয়তো বোঝা যাবে যে কতটুকু কার্যকর। ইফতেখার, একেবারে শেষ একটি প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো। আপনি জানিয়েছেন সংবাদে যে বাধ্যতামূলক করেছে 15 মিনিট জঙ্গি বিরোধী বক্তব্য দেওয়া। সেই ক্ষেত্রে এই বাধ্যতামূলক জিনিসটি কেউ যদি আগে অনুমতি নিয়ে আসেন এবং পরবর্তীতে নির্দেশ না মানেন, সেই ক্ষেত্রে কোনো শাস্তির ব্যবস্থা কি থাকছে পুলিশের পক্ষ থেকে? যেহেতু এখনো পর্যন্ত এই নির্দেশনার ব্যাপারটি কেবলমাত্র জানানো হয়েছে, অর্থাৎ নির্দেশনা দেয়া হয়েছে, সেই নির্দেশনাটি কতটুকু কার্যকর হচ্ছে সেটি যখন মাঠ পর্যায়ে যাওয়ার পরেই আসলে বোঝা যাবে যে সেই নির্দেশনা যদি মানা না হয় সেক্ষেত্রে পুলিশ কি ধরনের ভূমিকা রাখতে পারে। সেই বিষয়টি নিশ্চয়ই তারা সেভাবে চিন্তা করবেন। যেহেতু তাদেরকে নির্দেশনা কার্যকর করতে অর্থাৎ বাস্তবায়ন করতে বলা হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে সুস্পষ্ট নির্দেশনাও থাকবে যদি কেউ এই ধরনের অনুমতি নিয়ে সেই ধরনের সেক্ষেত্রে আসলে পুলিশ ব্যবস্থা নিবে। ইফতেখার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে।